কোনো ব্যক্তির নিজের পরিচয় নাই, সবার বাপের পরিচয়, খালুর পরিচয়। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। ঈদকে কেন্দ্র করে আমরা দেখছি যে রাস্তাঘাটে চাঁদাবাজির পরিমাণ অনেক বেড়ে গেছে। বিশেষ করে যেই কোরবানির পশু পরিবহন যে ব্যবস্থা, সেটার উপরে ভয়ানকভাবে চাঁদাবাজি হচ্ছে। এবং আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ট্রাক চালাচ্ছেন। তো অনেকেই বলছে সোশ্যাল মিডিয়ায় যে তিনি যদি একবার ট্রাক চালিয়ে ঢাকা থেকে দিনাজপুর কিংবা ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যেতেন, তাহলে কত টাকা চাঁদা দিতে হয়, তাহলে তিনি সেটা স্বচক্ষে দেখতে পারতেন আর কি। আরেকটা হচ্ছে গরুর হাটগুলোতে আমরা দেখেছি হাট দেওয়ার ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে ইজারা অনুযায়ী যে নিয়ম আছে, পিপিআর অনুযায়ী সেভাবে হাটগুলো দেওয়া হয় নাই, অনিয়ম করে দেওয়া হয়েছে। এবং প্রথম আলো রিপোর্টে আমরা দেখেছি সব হাটই আসলে বিএনপির নেতাকর্মীরাই পেয়েছে। কিন্তু তারা হাটের জন্য যে নির্ধারিত জায়গা, সেই জায়গায় হাট না করে তারা রাস্তাঘাটে হাট করতেছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে হাট বরাদ্দ দেওয়া হয় নাই, কিন্তু পাড়ায় পাড়ায়, এটা গতবারও হয় নাই, এবার বিভিন্ন জায়গায়, যে আপনি বনশ্রীতে দেখেন, মোহাম্মদপুরে দেখেন, বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় লোকাল নেতারা, যারা হয়তো হাট পায় নাই, হাট পেতে চেয়েছিল, যারা থাকে না যে ওয়ার্ডের নেতা, তারা নিজেরা হাট বসাচ্ছে এবং সে হাসিলও আদায় করছে। তো এটা আমরা মনে হয় আগে এত বড় পরিসরে দেখি নাই। এবার আমরা দেখলাম যে মেট্রো রেলের স্টেশনের নিচে হাট বসানো হয়েছে এবং এই পুরা সেটআপটা, এই পুরা ইকোনমিক সিস্টেমটাই বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে হচ্ছে। এই অনিয়ম করে হাট বরাদ্দ থেকে শুরু করে বরাদ্দহীনভাবে হাট করা, সেখান থেকে হাসিল আদায় করা, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এই যে কোরবানি ঈদের যেই পবিত্রতা, এই পবিত্রতাকে সরকার মানে নষ্ট করছে। আমরা দেখেছি গত ঈদের মতো এই ঈদেও ঈদ যাত্রায় যে অব্যবস্থাপনা সেটা হচ্ছে, এবং আমরা অনেক দুর্ঘটনার খবর শুনতে পাচ্ছি দুঃখজনকভাবে। এটা মিসম্যানেজমেন্টের কারণে হচ্ছে বলে আমরা মনে করি। এবং ঈদে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে এই সব ঘটনা পূর্বের মতোই চলছে। গতবারও আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, সংস্থাগুলো আছেন, তারা ফেল করেছেন। এবারও তারা ফেল করেছেন নাগরিকদের একটা সুন্দর ঈদ যাত্রা উপহার দিতে। আমরা আরেকটা বিষয়, খুব রিসেন্টলি যেটা ঘটছে, বিসিবি নির্বাচন। তো আমি এর পূর্ববর্তী বিসিবি নির্বাচনের সাথে যেহেতু জড়িত ছিলাম, সেজন্য বলা প্রয়োজন। পূর্ববর্তী বিসিবি নির্বাচনের সময় আপনারা অনেক টকশোর পরে টকশো, আলোচনা, আন্দোলন, কর্মসূচি দেখেছেন যে নির্বাচন অব্যবস্থাপনা হচ্ছে। তো এই নির্বাচনে কি হয়েছে, আমার পরিচিত, এখন তো আমি একটা পার্টিতে আছি, এই পার্টির থেকে পার্টির কাউকে আপনি দেখবেন না যে কাউন্সিলর অথবা ডিরেক্টর হয়েছে, কেউ হয় নাই। প্রত্যেকটা লোক স্পোর্টস সেক্টর থেকে এসেছিল, প্রত্যেকটা লোক স্পোর্টস এক্সপার্টিস থেকে এসেছিল, সংগঠক হিসেবে এসেছিল। কিন্তু এবারে কালকে রিপোর্ট দেখলাম যে কোনো ব্যক্তির নিজের পরিচয় নাই, সবার বাপের পরিচয়, খালুর পরিচয়। তারপরে দেখলাম যে যিনি এখন অ্যাডক কমিটির প্রেসিডেন্ট আছেন, তার ফুপাও কাউন্সিলর, তার ভাইও কাউন্সিলর, তার কোন ভাগ্নেও কাউন্সিলর, চাচাতো ভাইও কাউন্সিলর। মানে একেবারে পরিবার পরিজন নিয়ে মনে হচ্ছে আমরা একটা রাজতন্ত্রে বসবাস করতেছি। ওই যে যেমন আগে রাজারা বিভিন্ন প্রভিন্স ভাগ করে দিত না, যে এই প্রভিন্স চালাবে আমার ভাতিজা, ওই প্রভিন্স চালাবে আমার ছেলে, এরকম চলতেছে। এবং একেবারে প্রতিযোগিতা লেগে গেছে। একজন এমপির ছেলে সেও আসতেছে, মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর ছেলে, মন্ত্রী নিজেও আসতেছে, সিলেটের প্রশাসক যাকে সরকার নিয়োগ করেছে সিটি কর্পোরেশন, তিনিও এসেছেন। তো এটা হচ্ছে এই বিএনপির ক্রিকেট বোর্ড। এবং আমরা এর আগে সালাউদ্দিন আহমেদ, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, তারপরে আমাদের বর্তমান স্পিকার মেজর হাফিজ সাহেব, সবার মুখে শুনেছি যে তারা স্পোর্টসকে দলীয়করণ করবে না। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করব না, তো ফলে পরিবারকরণ হচ্ছে। কিন্তু আমাদের সময়, আমরা যখন দায়িত্ব ছিলাম, যথাযথভাবে নির্বাচন করেছি, যথাযথভাবে ক্রীড়া সংগঠকদের দায়িত্ব দিয়েছে, তখন অনেক কথা হয়েছে। কিন্তু এখন কোনো কথা হবে না, কারণ সবাই ভয়ে চুপ করে থাকাটাকে বেছে নিচ্ছে। কিন্তু আমরা তো চুপ থাকতে পারি না।